রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়ন ফর্ম কেনা হয়েছিল। শেষ পর্যন্ত একজন প্রার্থীর নামই ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার দুপুর 12:30টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের সঙ্গে পার্টির চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুলকেই রাষ্ট্রপতি নির্বাচনে দলের একক প্রার্থী ঘোষণা করা হয়। আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রুহুল কবির রিজভী জানান, রাষ্ট্রপতি হিসেবে দলের মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল দলের সব পদ থেকে সরে দাঁড়িয়েছেন। প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তবে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে এখন কে দায়িত্ব পালন করবেন তা পরিষ্কার করেননি তিনি। দলের পক্ষ থেকে তো আগেই আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তার কাছে দায়িত্ব দেওয়া আছে। তিনি যে প্রক্রিয়ায় যেভাবেই হোক তিনি এটা নিয়ে মতামত নিয়ে তিনি সেটা জানাবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া পদে কারা দায়িত্ব পেতে পারেন এ নিয়েও আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে। একেবারে তৃণমূল থেকে উঠে আসা পরীক্ষিত ত্যাগী বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয় উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। এরই মধ্যে মহাসচিব সহ দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাদের চাওয়া সেই শূন্য হওয়া পদে জায়গা পাবে যোগ্য এবং ত্যাগীরা, যার মধ্য দিয়ে এগিয়ে যাবে বিএনপি, গড়ে উঠবে সুখী সমৃদ্ধ নতুন এক বাংলাদেশ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত 4 দশক রাজপথের আন্দোলন আর দলের সাংগঠনিক রাজনীতিতে অনবদ্য ভূমিকা রেখেছেন। এই মুহূর্তে দেশের জনপ্রিয়তম রাজনীতিবিদদের একজন তিনি। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা জাতিকে পথ দেখিয়েছে গভীর সংকটময় মুহূর্তে। শিক্ষকতা থেকে রাজপথ, রাজপথ থেকে সংসদ, সংসদ থেকে মন্ত্রিসভা। এখন তিনি রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন দলের প্রার্থী। একদিকে কঠিন সময়ে দলের মহাসচিবের দায়িত্ব পালন, অন্যদিকে লৌহ কঠিন আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম প্রধান টার্গেট হিসেবে সহ্য করেছেন হামলা, মামলা, কারাবরণ। তাদের তো সবাই বিদেশে টাকা পাচার করেছে বিদেশে। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক যাত্রা ক্ষমতার প্রাঙ্গণ থেকে শুরু হয়নি। রাজনীতির অগ্নিপরীক্ষার মাঠ, রাজপথেই তিনি বারবার প্রশ্ন করেছেন গণবিরোধী ক্ষমতাকে। রাজনৈতিক সচেতন পরিবারে বেড়ে ওঠার ফলে ছোটবেলা থেকেই ছিলেন মানুষ, সমাজ এবং রাজনীতির প্রতি আগ্রহী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা শেষে যোগ দেন শিক্ষকতা পেশায়। 80-র দশকে বিএনপিতে যোগ দেওয়ার পর 1992 সালে বিএনপির ঠাকুরগাঁও জেলা সভাপতি নির্বাচিত হন। 2009 সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আর 2016 সালে মহাসচিব নির্বাচিত হন। 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে হন কৃষি প্রতিমন্ত্রী, পরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। 2018 সালে নির্বাচিত হন বগুড়া 6 আসনে। 2013 সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান সমন্বয়ক ও সাংগঠনিক নির্দেশকের ভূমিকা পালন করেন। 2023 সালের 28 অক্টোবর বিএনপির ঢাকা মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে কয়েকটি মামলার আসামি করে ফ্যাসিবাদী সরকার। একাধারে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব এবং শক্ত হাতে দলীয় সংকট মোকাবেলা করে দেশের রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন তিনি। রাজপথ থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলামের মনোনয়ন রাজনৈতিক ইতিহাসে বিরল এক মাইলফলক।
রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি পদে প্রার্থী 2 জন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ব্রিফিংয়ে তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর 11 দলীয় ঐক্যের মনোনয়ন পেয়েছেন অলি আহমদ। এর আগে জামায়াত নেতা অভিযোগ করেন সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত দিতে পারতেন। বিএনপি জানিয়েছে সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন বৃহস্পতিবার সকালেই নির্বাচন কমিশনে আসে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করে 11 দলীয় জোট। পরে ব্রিফিংয়ে 11 দলীয় ঐক্যের সমন্বয়ক বলেন, সচিবালয়ের মতো নির্বাহী স্থানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক অনভিপ্রেত। বলেন, সুযোগ থাকা সত্ত্বেও গণতন্ত্র চর্চায় আন্তরিক না বিএনপি। গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে বিপুল ভোটে বিজয়ী হতো অলি আহমদ। অনাস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া আর সব ক্ষেত্রে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন, ভোট দিতে পারবেন। বিএনপির একগুঁয়েমি এবং দলীয় সংকীর্ণতার কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। বিকেলে দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়ন জমা দেয় বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণভোটের রায়ের সাথে রাষ্ট্রপতি নির্বাচনের সম্পর্ক নেই। গণভোটের রায় বাস্তবায়ন করবে বিএনপি। সচিবালয়ে বৈঠক বিষয়ে জামায়াতের সমালোচনার জবাবে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সচিবালয়ে দলের নেতারা একসাথে বসেছিলেন পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত জানতে। একটা সংবিধান একদিনের জন্য পরিবর্তন হয় না, অনেক দিনের জন্য পরিবর্তন হবে। কাজে আমরা সেই সিদ্ধান্ত নিয়েই আমরা তাদের সবাইকে দাওয়াত করেছি এবং সকলের মতামত নিয়েই আমরা সংবিধান সংশোধন করতে চাই। এটা কোনো মতে নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। মনোনয়ন জমার সময় শেষে ব্রিফিংয়ে ইসি সচিব জানান, রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন 2 জন। একজনা ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র পেয়েছে 2টা, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার মনোনয়নপত্র পেয়েছে 1টা। কাজে প্রকারান্তরে এই মুহূর্তে আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন 2 জনা। জমা পড়া মনোনয়ন বাছাই হবে আগামী 16 আগস্ট রবিবার। প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। ভোট হবে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ওনার মনোনয়নপত্র পেয়েছে 2টা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধানের বহুল আলোচিত 70 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেন। আগামী রোববার এ নিয়ে শুনানি হতে পারে বলে জানান তিনি। সংবিধানের 70 অনুচ্ছেদের খ উপ অনুচ্ছেদ অনুযায়ী সংসদে নিজ দলের সিদ্ধান্তের বিপক্ষে কোনো সংসদ সদস্য ভোট দিলে তিনি তার পদ হারাবেন। রিটকারী আইনজীবী বলেন, সংবিধানের এই অনুচ্ছেদটি কেবল গণতন্ত্র বিরোধী নয়, একই সঙ্গে সংবিধানের সাথেও সাংঘর্ষিক। এছাড়া এই অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা পছন্দ মতো রাষ্ট্রপতি প্রার্থীকে ভোট দিতে পারবেন না বলেও মন্তব্য করেন রিটকারী আইনজীবী। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে 2 জন সংসদ সদস্যের অনুমোদন ও প্রস্তাব দরকার হওয়ায় সাধারণ নাগরিকদের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে এ তফসিল স্থগিত করার আবেদন করেন তিনি। আর্টিকেল 70 বৈধতা চ্যালেঞ্জ করে এবং সাথে সাথে আগামী 20 তারিখের যে প্রেসিডেন্ট নির্বাচন তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছি এবং সেই যদি রুল হয় তাহলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি ওই নির্বাচন তফসিল স্থগিত চেয়েছি। দেশে 60 লাখ অটোরিকশা চার্জে বছরে খরচ প্রায় 3 লাখ মেগাওয়াট বিদ্যুৎ। মোট উৎপাদনের 5% চলে যায় অবৈধ এই বাহনের পেছনে। তবে মিটার থেকে এই বিদ্যুৎ ব্যবহার হয় না, তার চাপে সাধারণ জনগণের কাঁধে। বছরে সরকার রাজস্ব হারায় 4,000 কোটি টাকা, অথচ গ্যারেজে রিক্সা রাখা ও চার্জ দেওয়া বাবদ লেনদেন হচ্ছে প্রায় 21,000 কোটি টাকা।
লোডশেডিংয়ে বিপাকে পড়েননি এদেশে এমন মানুষ পাওয়া কঠিন। গ্যাস সংকট, কম উৎপাদন সহ নানা কারণে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। তবে অটোরিকশার পেছনে বিদ্যুৎ খরচের হিসাব দেখলে একেই লোডশেডিংয়ের বড় কারণ মনে হতে পারে। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে সারা দেশে 60 লাখ অটোরিকশা আছে। এক একটিতে থাকে 4 থেকে 6টি 12 ভোল্টের ব্যাটারি। চার্জের জন্য 1 ঘন্টায় বিদ্যুৎ লাগে প্রায় 1100 ওয়াট। 8 ঘন্টা চার্জে থাকলে খরচ হয় প্রায় 9 ইউনিট বিদ্যুৎ। এই বিদ্যুতের বিল কিন্তু সরকার পায় না, কারণ খুঁটি থেকে এভাবেই টানা হয় অবৈধ লাইন। শুধু রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলেই এমনভাবে চার্জ দেওয়া হয় কয়েক হাজার রিকশা। এক গবেষণায় রাজধানী জুড়ে প্রায় 20 লাখ অটোরিকশার হিসাব পেয়েছে সিপিডি। প্রতিটি একবার চার্জের জন্য গড়ে 100 টাকা নেয় গ্যারেজ। এতে দিনে লেনদেন দাঁড়ায় 20 কোটি টাকায়, আর বছরের হিসাবে 7,200 কোটি। মন্ত্রী যিনি রয়েছেন তিনি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি মন্ত্রী প্রতিমন্ত্রী যে তারা, এইভাবে তারা যদি সকলে যুক্ত হন এই পুরো প্রসেসটাতে এবং সেই অনুযায়ী যদি একটা ওয়ার্ক প্ল্যান করে নিয়ে এগোন এবং সেখানে যদি সুনির্দিষ্টভাবে মন্ত্রণালয় বিভাগগুলোকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় কে কাজ কি করবেন এবং সময় যদি নির্দিষ্ট করে দেয়, হ্যাঁ 6 মাসের ভিতরে আমরা এইটুকু করব, 1 বছরের মধ্যে এইটুকু করব। অবৈধ লেনদেনের এই জাল নিয়ন্ত্রণ কঠিন, তাই অটোরিকশার গ্যারেজে সরাসরি অভিযানের পরামর্শ বিশেষজ্ঞদের। অবৈধ হলেও এটাও সত্য যে যারা সড়কে চালাচ্ছেন, যেহেতু অবৈধ যানবাহন, তারা তো চাঁদা দিয়ে চালাচ্ছেন। এখানে এক্সটর্শন বা চাঁদা একটা অর্থনীতি কিন্তু তৈরি হয়ে গেছে। তো ঘাটে ঘাটে যেখানে অর্থনীতি, সেখানে নিয়ন্ত্রণ করতে হলে আসলে অনেক কৌশলী হতে হবে, তবে নিয়ন্ত্রণটা করতে হবে। কোটি টাকা খরচ করে এই ফুটপাত বানানো হয়েছিল পথচারীদের চলাচলের জন্য, কিন্তু তা এখন দখলে অবৈধ অটোরিকশার গ্যারেজে। প্রশাসনের নাকের ডগায় বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ লাইনে দেয়া হচ্ছে চার্জও। তথ্য বলছে উৎপাদনের 5% নিয়ে নিচ্ছে এ সকল অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা। প্রশাসনের নাকের ডগায় এমন হইলুট হলেও দেখেও যেন দেখার কেউ নেই। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। বিদ্যুৎ জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে রপ্তানি বাজার হারানোর ঝুঁকিতে শিল্প মালিকরা। দিনের কোনো একটি নির্দিষ্ট সময় নিরবচ্ছিন্ন সরবরাহের নিশ্চয়তা চান তারা। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে সিপিডির মতবিনিময়ে মন্ত্রী বলেন, মধ্যরাতে অটোরিকশার অবৈধ চার্জিংয়ের কারণে অস্বাভাবিক বাড়ছে বিদ্যুতের চাপ। এদিকে এলএনজির মজুদ শেষ হওয়ায় বিকেলের পর সামিটের টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ হয়ে গেছে, ফলে গ্যাস সংকট আরও বাড়ছে। দেশে দৈনিক 400 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ নেমেছে 210 কোটিতে। প্রায় অর্ধেক জ্বালানি ঘাটতির নেতিবাচক প্রভাব পড়েছে শিল্প, পরিবহন, বিদ্যুৎ কেন্দ্রসহ সব খাতেই। গ্যাস বিদ্যুতের অভাবে শিল্প খাতে ব্যাপক হারে কমেছে উৎপাদন, বিকল্প জ্বালানিতে বেড়েছে খরচ। এর প্রভাবে বড় শিল্পের পাশাপাশি ঋণ খেলাপের প্রবণতা বেড়েছে ক্ষুদ্র শিল্পেও। বিকেএম বলি, বিটিএমএ বলি, ইভেন লেদার ইন্ডাস্ট্রি বলি, সবাই কিন্তু বলে যাচ্ছে যে তাদের প্রোডাকশন কম হচ্ছে, তাদের কাস্টমারকে বোঝানো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং গার্মেন্টস সেক্টরে তো দেখা যাচ্ছে যে ইদানিং অনেক বড় বড় কাস্টমার তারা সরাসরি ফোন করা শুরু করেছে, কারণ পত্রপত্রিকায় যখন দেখে যে বাংলাদেশে হেভি ক্রাইসিস। আপনি কোথায় দেবেন কোথায় দেবেন না সেটা সরকারকে নির্ধারণ করে বলে দিতে হবে। এক সময় যদি আমরা জানতাম, আমরা আমাদের দেশে দেখেছি, পার্শ্ববর্তী দেশে এই নির্দিষ্ট সময়ে লোডশেডিং হবে, শব্দটা ব্যবহার করতে হবে, মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবতা নিয়ে আসতে হবে। আপনি যেটা খুব ইজাজ ভাই বলেছেন, আই এগ্রি, সবাইকে আপনি সব সময় দিতে পারবেন না বিদ্যুৎ, তো তাহলে কখন পারবে? আমরা সেভাবে অ্যাডজাস্ট করব। বৃহস্পতিবার গবেষণা সংস্থা সিপিডির মতবিনিময়ে অনলাইনে যুক্ত হন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। বলেন, খোলা বাজার থেকে এলএনজি কেনা অব্যাহত আছে। এফএসআরইউ পুরো সচল হলে সংকট কমবে, বাড়বে বিদ্যুৎ উৎপাদন। প্রায় 18,000 মেগাওয়াট ডিমান্ড ছিল, এটা কোনোদিনও হওয়ার কথা না। তার বছর যে পরিমাণে এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয় এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইললিগাল কানেকশন। আমরা এই ইলিগাল কানেকশনগুলো করার চেষ্টা করছি। মন্ত্রী জানান, 2029 সালের মধ্যে 3টি ভাসমান এলএনজি টার্মিনাল যুক্ত করার পরিকল্পনা সরকারের। তবে বিশেষজ্ঞরা জানান, চাহিদা মেটাতে 260 কোটি ঘনফুট এলএনজি আমদানি করলে বার্ষিক খরচ হবে $14 থেকে $28 বিলিয়ন পর্যন্ত। তাই নবায়নযোগ্য শক্তির ব্যবহার,
ও জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে জোর দিচ্ছেন গবেষকরা। মোর এফএসআরইউ, মোর এলএনজি ইম্পোর্ট, কিন্তু পারবে? হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ার মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে দুর্বিষহ রংপুরের জনজীবন। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ গ্রাহকরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বয়স্ক ও রোগীরা। বিদ্যুৎ না থাকায় ক্ষতিগ্রস্ত দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও ক্ষুদ্র শিল্পের ব্যবসায়ীরা। তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ায় অতিষ্ঠ রংপুরের জনজীবন। তার উপর ঘন ঘন লোডশেডিং প্রতিদিনের কাজকর্ম আরও দুর্বিষহ করে তুলেছে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বয়স্ক ও রোগীরা। ব্যাহত হচ্ছে লেখাপড়া। বিদ্যুৎ না থাকায় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও ক্ষুদ্র শিল্পেও বাড়ছে ভোগান্তি। অবস্থা খুবই খারাপ। আজকে বিগত এক সপ্তাহ থেকে বিদ্যুৎ 3 ঘন্টা থাকে না, থাকে আধা ঘন্টা, 1.5 ঘন্টা, অনেক সময় 5 ঘন্টা পরে সামান্য একটু বিদ্যুৎ আসে। মানুষ চোখে দেখতে পারে যে বিদ্যুৎ আসলো, আবার মুহূর্তের মধ্যে চলে যায়। বৃদ্ধদের, বাচ্চাদের কত কষ্ট হচ্ছে। তাছাড়া এই যে আমাদের পরীক্ষা চলতেছে, ভালো করে লেখাপড়া করতে পারতেছি না। ঘন ঘন লোডশেডিংয়ে চার্জার, ফ্যান, আইপিএসও কাজে আসছে না। বিকল্প হিসেবে হাত পাখা মানুষের ভরসা এখন। হাত পাখার দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। আকার, নকশা ও মানভেদে এসব পাখা বিক্রি হচ্ছে 50 থেকে 150 টাকায়। এখন এই শেষের পথে আসিয়া মনে করেন তো গরমের তাপমাত্রা বেশি, পাশাপাশি আপনার বিদ্যুতের লোডশেডিং, এর কারণে হাত পাখার চাহিদা অনেক গুণে বেড়ে গেছে। রংপুরে বিদ্যুতের চাহিদা 70 থেকে 75 মেগাওয়াট, তবে প্রতিদিন পাওয়া যাচ্ছে 50 মেগাওয়াট। এ কারণেই লোডশেডিং হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। বিভাগীয় শহরে রংপুর বিদ্যুতের চাহিদা হচ্ছে 70 মেগাওয়াটের মতো। তার মধ্যে আমরা 55 থেকে 60 মেগাওয়াট পাচ্ছি। মাত্র 15 মেগাওয়াটের মতো শর্ট আছে। আশা করতেছি 2-1 দিনের মধ্যেই ইনশাল্লাহ সলভ হবে। গত এক সপ্তাহ ধরে দিনে রাতে মিলিয়ে প্রায় 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না রংপুর জেলায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ার মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে দুর্বিষহ জনজীবন। এ বিষয়ে জানাতে টাঙ্গাইল ও চাঁদপুর থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, টাঙ্গাইলের লোডশেডিং পরিস্থিতি নিয়ে একটু জানতে চাই। শহর ও গ্রামে মোট কত ঘন্টা বিদ্যুৎ থাকছে এবং জনগণের প্রতিক্রিয়া কি? জনগণের প্রতিক্রিয়া বেশ তীব্র এবং তারা বেশ ক্ষোভ ঝাড়ছে। তারা যেটা বলছে যে তীব্র গরমের সময় যখন বিদ্যুতের চাহিদাটা অনেক বেশি ছিল, সেই সময় তারা বিদ্যুৎ পাচ্ছে না। শহর অঞ্চলে কিছুটা ভালো হলেও গ্রাম অঞ্চলের অবস্থা বেশ খারাপ। সেখানে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। যে সেখানে দিনে খুব বেশি বিদ্যুৎ পাওয়াই যায় না, রাতে কিছুটা পাওয়া যায়, আবার মাঝরাতেও তাদেরকে লোডশেডিংয়ে পড়তে হয়, যে কারণে তারা ক্ষোভ জানিয়েছে। এছাড়া আপনি জানেন যে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে, আপনি জানেন যেটা তাঁত অধ্যুষিত অঞ্চল, এই তাঁতের একটি বিরাট অংশ এখন পাওয়ার মানে মেশিনে পরিচালিত হয়। সেখানে সেই বল্লারামপুরাতে যে চাহিদা তার অর্ধেকেরও কম বিদ্যুৎ পাচ্ছে, যে কারণে মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। একটু দেখানোর চেষ্টা করি। এখন যে জায়গাটাতে আছি, এখান থেকে এই যে বিদ্যুৎ সঞ্চালন করা হয়, তো জেলা যে বিদ্যুতের যে দুটি কর্মকর্তার কার্যালয় রয়েছে, সেখান থেকে যে তথ্যগুলি আমরা পেয়েছি সেটা যদি কিছুটা জানাই। পল্লী বিদ্যুতের জেলার চাহিদা রয়েছে 280 মেগাওয়াট। 12টি উপজেলায় 280 মেগাওয়াটের বিদ্যুতের চাহিদা রয়েছে, কিন্তু সেখানে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে 150 থেকে 160 মেগাওয়াট। বাকি যে 130 বা 140 মেগাওয়াট বিদ্যুতের যে সেটা লোডশেডিং আকারে দিতে হচ্ছে, এবং এটার প্রভাব কিন্তু জনজীবনে পড়ছে। আর পিডিবি বিষয় যেটা বলি, সেটা হচ্ছে 160 মেগাওয়াট চাহিদা, কিন্তু সেখানে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে 100 থেকে 110 মেগাওয়াট। এখানে 50 থেকে 60 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। এই যে বিপুল সংখ্যক যে ঘাটতি, এটা লোডশেডিং এর মাধ্যমে, লোড ম্যানেজমেন্টের মাধ্যমে তারা কাজ করার চেষ্টা করছে। কিন্তু এই যে লোড ম্যানেজমেন্ট বা লোড যে কনজামশনের কমানোর যে বিষয়টি রয়েছে, এখানে কিন্তু মানুষের যে চাহিদা, সেই চাহিদার বিপরীতে প্রাপ্তিটা খুবই কম, যে কারণে তারা চরম অসন্তোষ প্রকাশ করছে। তো বিদ্যুৎ বিভাগের যেসব কর্মকর্তা রয়েছে, তাদের সাথে পল্লী বিদ্যুৎ এবং পিডিবি কর্মকর্তার সাথে গত রাতেও আমরা কথা বলেছি। আমরা জানতে চেয়েছিলাম যে কবে নাগাদ এই যে বিদ্যুতের যে ঘাটতি রয়েছে জেলা জুড়ে, মানুষের যে তীব্র বিদ্যুৎ সংকট রয়েছে, এখান থেকে কবে নাগাদ মুক্তি পাওয়া যায়। তিনি যেটা বলছেন যে ন্যাশনাল গ্রিড থেকে যে পরিমাণ বিদ্যুৎ তারা পাচ্ছে, সেই বিদ্যুৎই তারা সর্বোচ্চভাবে দেওয়ার চেষ্টা করছে। চাহিদা যে পর্যন্ত, অর্থাৎ প্রাপ্তি, তাদের যে প্রাপ্তি, তারা যে পরিমাণ বিদ্যুৎ যে চাহিদা, সেই পরিমাণ চাহিদা যদি জাতীয় গ্রিড থেকে না পায়, তাহলে এই যে ভোগান্তি সেটা থেকেই যাবে।
মামনুর, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। মনিরুজ্জামান বাবলু, আমরা টাঙ্গাইলের লোডশেডিং পরিস্থিতি নিয়ে জানছিলাম। বেশ দুর্বিষহ জনজীবন। একটু চাঁদপুরের লোডশেডিং পরিস্থিতি নিয়ে জানতে চাই, সেখানকার মানুষের জনভোগান্তি কেমন সেটা নিয়ে জানতে চাই, এবং কতক্ষণ আসলে লোডশেডিং থাকছে বা বিদ্যুৎ থাকছে গ্রাম শহর মিলিয়ে, সব মিলিয়ে জানতে চাই। আপনি যেমনটি বলছিলেন, চাঁদপুরেও সারা দেশে লোডশেডিং হচ্ছে এবং গ্রাম এবং শহর সব জায়গায় কিন্তু লোডশেডিং এর ভয়াবহতা দেখা দিয়েছে। দীর্ঘ কয়েক বছর পরে এই লোডশেডিং এর জনজীবনে কিন্তু অস্বস্তি নেমে এসেছে এবং মানুষের লোডশেডিংটা কিন্তু ভুলেই গিয়েছিল, কিন্তু এই টানা কয়েকদিনের যে লোডশেডিং এ মানুষের অতিষ্ঠ হয়ে পড়ছে এবং এই লোডশেডিং এর কারণে কিন্তু যে চাঁদপুরের ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। আমরা চাঁদপুরে একটি বিসিক এলাকা রয়েছে, সেখানেও কিন্তু গত 15-20 দিনে এবং উৎপাদন ক্ষমতা তাদের অনেকে হ্রাস পেয়েছে, প্রায় 30% উৎপাদন ক্ষমতা পেয়েছে বলে আমার সেখানকার ব্যবস্থাপক শাহরিয়ার খান জানিয়েছিলেন। এবং এই চাঁদপুরের বিসিক ছাড়াও চাঁদপুরে যে 150 মেগাওয়াট বিদ্যুৎ ফ্লাওয়ার প্লান্ট রয়েছে, সেখানেও যে বিদ্যুতের উৎপাদনে ঘাটতি রয়েছে, তারাও কিন্তু গ্যাসের যে কারণ সংকট রয়েছে তার কারণে তারাও কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। অর্থাৎ চাঁদপুরে বিদ্যুতের যে চাহিদা, আমরা চাঁদপুরে যে 2টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে 1 এবং 2, তাদের তথ্য মতে কিন্তু চাঁদপুরে প্রায় 200 মেগাওয়াটের বিদ্যুতের চাহিদা রয়েছে। এর মধ্যে তারা প্রতিনিয়ত 80 থেকে 90 মেগাওয়াটের বিদ্যুৎ পেলে সেটা সমন্বয় করছেন গ্রাম এবং শহরে, কিন্তু গত 24 ঘন্টা কিছুটা উন্নতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক ব্যবস্থাপক গোবিন্দ আগারওয়ালা। তিনি বলেছেন যে চাঁদপুরের তিনি যে কয়েকটি উপজেলা নিয়ে তার সাব স্টেশন রয়েছে, সেখান থেকে তারা গ্রাম এবং শহরে সমান তালে কিন্তু তারা লোডশেডিং দিচ্ছেন, কিন্তু গত 24 ঘন্টা তারা কিছুটা বিদ্যুৎ লোডশেডিং কিছুটা হ্রাস পেয়েছে বলে তিনি জানিয়েছেন। চাঁদপুর 2-এরও তাদের আন্ডারে কিন্তু প্রায় 4.5 লাখ গ্রাহক রয়েছে, তারাও বলছেন দীর্ঘদিন লোডশেডিং এর পর গত 24 ঘন্টা তারা কিছুটা লোডশেডিং হ্রাস পেয়েছে বলে তিনি দাবি করেছেন। এবং জনগণের যে ভোগান্তি সেটি কিন্তু জনগণের ফ্রিজের খাবার নষ্ট হচ্ছে, ব্যবসা বাণিজ্য স্থবির হচ্ছে, বিভিন্ন যে আইপিএস গুলো রয়েছে সেই আইপিএস গুলো কিন্তু ঠিকমতো সার্চ দিতে পারছে না। এই ব্যবসার কারণে কিন্তু তাদের জীবন মান অনেক ব্যাঘাত ঘটছে বলে তারা দাবি করছেন। চাঁদপুরের লোডশেডিং এর আমার কাছে এই ছিল সবশেষ। লোডশেডিং পরিস্থিতি নিয়ে টাঙ্গাইল ও চাঁদপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চাপ না থাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন। যেসব ফিলিং স্টেশনে গ্যাস আছে সেখানেও অপেক্ষা করতে হচ্ছে 8 থেকে 10 ঘন্টা। যথেষ্ট গ্যাস না পাওয়ায় দিনে একাধিকবারও লাইনে দাঁড়াতে হচ্ছে চালকদের। বেশি বিপাকে সিএনজি চালক ও রাইড শেয়ারকারীরা। গ্যাস নিতে গিয়ে দিনের বেশিরভাগ সময় অপচয় হওয়ায় কমে গেছে তাদের দৈনিক আয়। 3 সপ্তাহেরও বেশি সময় ধরে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। কোনো স্টেশন নামেমাত্র চালু আছে, ফলে চালকদের ভোগান্তি বাড়ছেই। 2টা থেকে সিরিয়ালে দাঁড়াইছি গ্যাস নেওয়ার জন্যে। এখন কয়টা বাজে? 9টা। এই 9টার সময় গ্যাস পেলাম। তো সারা রাত জেগে আসলে আমরা গ্যাস নিচ্ছি, দিনের বেলা গাড়ি চালাচ্ছি, আমাদের আসলে শারীরিক কোনো রেস্টের সুযোগ নেই। বাসা বাড়ির তো গ্যাস নেই, এর কি? সিলিন্ডার আগে ছিল 1200 টাকা গ্যাস, এখন 1200 টাকা সিলিন্ডার, 2000 টাকা। সিএনজি চালক ও রাইড শেয়ারকারীরা আছেন সবচেয়ে বেশি বিপদে। জ্বালানির অপেক্ষায় থেকে অপচয় হয়ে যাচ্ছে তাদের মূল্যবান কর্মঘণ্টা, ফলে তাদের রোজগার এবং জীবনযাপনে নেমে এসেছে অনিশ্চয়তা। 4টা থেকে 10:30 পর্যন্ত এত দূর পর্যন্ত আসছি, এখন শুনতেছি কোনো প্রেশার নাই, পাম্প বন্ধ করতেছে। সারাদিনে 2বার গ্যাস লই, 6 ঘন্টা 7 ঘন্টা গ্যাস লইতে জায়গা 2বারে, ঘন্টা 2-3 গাড়ি চালাইতে পারি, জমা তোলাই খুব কষ্টকর। এদিকে সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন জাতীয় গ্রিডে পর্যাপ্ত গ্যাস নেই। 21 জুলাই কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালে অগ্নি দুর্ঘটনার পর যে সংকট তৈরি হয়েছে তা এখনও দূর হয়নি, ফলে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারছেন না তারা। দীর্ঘদিন যাবতই তো বন্ধ আমাদের পাম্প, গ্যাসের পাম্পটা বিগত 5-6 দিন যাবতই বন্ধ। এখন তো মেশিন রাতেও চলে না, দিনের বেলাও আমাদেরটা চলে না। এখন কর্তৃপক্ষ তো আমরা দেখলাম বললো যে আগামী 3-4 দিনের মধ্যে স্বাভাবিক হওয়ার কথা আছে। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি করেছে তীব্র যানজট, যার মাশুল গুনতে হচ্ছে নগরবাসীদের। দ্রুত সংকট সমাধানে সরকারকে তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন ভুক্তভোগীরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গ্যাস সংকটে দেশ জুড়ে জনভোগান্তি চরমে পৌঁছেছে। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে ফিলিং স্টেশনে। গ্যাস সংকট নিয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, বেশ কয়েকদিন ধরে পুরো দেশে তীব্র গ্যাস সংকট। গাজীপুরের পরিস্থিতি কি, বিভিন্ন ফিলিং স্টেশন, কলকারখানাগুলোর পরিস্থিতি কি এবং এতে মানুষের ভোগান্তি কতটা, সব মিলিয়ে জানাবেন। দেখুন, ভোগান্তির কথা যদি বলি যে গাজীপুরে বেশ কয়েক সপ্তাহ ধরেই কিন্তু গ্যাসের সংকট রয়েছে। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে সিএনজি চালক, বিভিন্ন গণপরিবহনের চালক সহ আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প কারখানা সব ক্ষেত্রে কিন্তু নেতিবাচক প্রভাব পড়েছে। আমি যে ফিলিং স্টেশনটিতে আছি নাওজোর এলাকায়, এখানে যে চিত্রটি যদি আপনাকে একটু দেখাই, যে এখানে সিএনজি ফিলিং নিতে আসা গাড়ি কিন্তু লম্বা লাইন রয়েছে এবং এখানে যারা চালক রয়েছেন ঘন্টার পর ঘন্টা কিন্তু গ্যাসের জন্য তারা লাইনে আছেন এবং গ্যাসের চাপ একেবারেই কম। এখানে যে গ্যাস নেওয়া হচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, সেখানে কিন্তু 1 থেকে 150 টাকার গ্যাস গণপরিবহনগুলোতে নিতে পারছেন এবং সিএনজি যে চালিত অটোরিকশা আছে সেখানে 50 থেকে 60 টাকার গ্যাস তারা নিতে পারছেন এবং চালকরা বলছেন যে এই অল্প টাকায় গ্যাস নিয়ে তারা আসলে বেশি দূর যেতে পারেন না, গ্যাস আবার ফুরিয়ে যায় এবং পরবর্তীতে অন্য কোনো ফিলিং স্টেশনে যে আবার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে এইভাবে গ্যাস তাদের নিতে হচ্ছে এবং এই কারণে তাদের যেমন দুর্ভোগ বেড়েছে তেমন তাদের আয় কিন্তু অনেক কমে গেছে। কারণ হচ্ছে বারবার সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তাদের যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তেমনি ট্রিপ দেওয়ার ক্ষেত্রে তাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে চালকরা বলছেন। এবং আমরা এই যে সিএনজি পাম্পটিতে আছি, এখানে ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে গ্যাসের যে প্রেশার একেবারেই কম অন্যান্য দিনের তুলনায়। এবং আজকে চিত্রটি তিনি যেটি বলছেন যে গতকাল তারা যেখানে স্বাভাবিক সময়ে 3 থেকে 3.5 লাখ টাকা এখানে বেচা বিক্রি হতো, গতকাল এখানে মাত্র 44,000 টাকার গ্যাস তারা বিক্রি করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ একেবারেই যে বেচা বিক্রি সেটি কিন্তু তাদের কমে গেছে বলে এখানকার সিএনজি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং এই যে গ্যাস সংকট, এটি শুধু সিএনজি পাম্প না, এটার নেতিবাচক প্রভাব আমরা দেখেছি যে তৈরি পোশাক কারখানাগুলো রয়েছে গাজীপুরের, সেই তৈরি পোশাক কারখানাতেও কিন্তু আর বিরূপ প্রভাব পড়েছে। এবং সেখানকার মালিকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, মালিকরা যেটি জানিয়েছেন যে এখানে তাদের মালিকদের সাথে কথা বলে যেটি জেনেছি যে এখানে যে 15 PSI গ্যাসের চাপ থাকার কথা, সেখানে তারা 1 PSI বা অনেক সময় 0 PSI গ্যাসের চাপ পাচ্ছেন। ফলে দিনের বেশিরভাগ সময় তাদের মেশিনপত্র কিন্তু বন্ধ রাখতে হচ্ছে এবং এই কারণে তাদের যেমন আর্থিক লোকসান হচ্ছে, তেমনিভাবে শ্রমিকদেরকে কীভাবে বেতন দেবেন, কীভাবে কার্যাদেশ রক্ষা করবেন বাইরেদের, সেটি নিয়েও তারা কিন্তু দুশ্চিন্তায় পড়ছেন। এবং আবাসিক খাতের গ্যাসের যে সংকট সেটিও কিন্তু রয়েছে। দিনের সকালবেলা সাধারণত গ্যাস থাকছে না, ফলে রান্নাবান্নায় গৃহিণীকে বিড়ম্বনা পোহাতে হচ্ছে। এবং একই সঙ্গে বেড়েছে কিন্তু গাজীপুরের লোডশেডিং। ফলে মানুষের গ্যাসের সংকট যেমন একদিকে বেড়েছে, তেমনি কিন্তু বিদ্যুৎ সংকট থাকায় এর নেতিবাচক প্রভাব জনজীবনে কিন্তু মারাত্মকভাবে পড়েছে। এবং সবাই বলছেন যে এই যে গ্যাসের সংকট, সেটি সমাধানের জন্য সরকার যত দ্রুত আন্তরিক হবেন এবং এই সংকট সমাধান হবে, ততই কিন্তু মানুষের জন্য মানুষের স্বস্তি আসবে এবং মানুষের যে এখন জনভোগান্তি সেটি কিছুটা কমবে বলে তারা বলছেন। এবং এই বিষয়টি নিয়ে গ্যাসের কর্তৃপক্ষ বলছেন যে গ্যাসের যে সঞ্চালন লাইন সেখানে কিন্তু চাপ কম রয়েছে এবং গ্যাসের সরবরাহ কম রয়েছে। সেই সংকট সমাধানের জন্য তারা সরকারের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং সরকারের পক্ষ থেকে এর উদ্যোগ নেওয়া হলে, সমাধান করা হলে গ্যাসের চাপ আরও বাড়বে এবং সেক্ষেত্রে এই সংকট থাকবে না বলে তারা। আমরা মানে পুরো দেশ জুড়ে তীব্র গ্যাস সংকট, আমরা আশা করছি এটা তাড়াতাড়ি সমাধান হবে। গ্যাস সংকট নিয়ে গাজীপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। গ্যাস সংকট নিয়ে আরও জানাতে রাজধানী তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাতুর, আমরা গাজীপুরের গ্যাস সংকট নিয়ে জানছিলাম, আপনি তো রাজধানী একটি ফিলিং স্টেশনে আছেন, সেখানকার পরিস্থিতি নিয়ে জানতে চাই। গ্যাসের চাপ কেমন এবং চালকদের ভোগান্তি কেমন হচ্ছে, তারা কি বলছেন? আসলে ভোগান্তির বিষয়ে আমার কাছে ভালো কোনো বা সুন্দর কোনো সমাধান নেই বা সংবাদ নেই। গাজীপুরে যেমনটি চলছিল ঠিক তেমনিভাবে রাজধানীর বুকে যে পেট্রোল পাম্প বা সিএনজি স্টেশনগুলো সেগুলো একইভাবে চলছে। এইখানে যারা বলছেন, যারা পেট্রোল পাম্প মালিক আছে তারা বা কর্মচারী আছে, তারা বলছেন যে তারা মেইন লাইনে গ্যাস পাচ্ছেন না।
সেই কারণে একটি সুনির্দিষ্ট চাপ পর্যন্ত না হলে গ্যাস এর সরবরাহ করা যায় না। এই অবস্থায় তারা গ্যাসের চাপ পাচ্ছেন না। আমরা এখন যে পাম্পটিতে আছি তেজগাঁও এলাকার, সেই পাম্পটিতে তারা বলছেন যে তাদের গত 25 দিনের মধ্যে শুধুমাত্র একদিন 4 ঘন্টার জন্য তারা পর্যাপ্ত চাপ পেয়েছিলেন। সেই সময় পেট্রোল পাম্পে ওনারা মানে সিএনজি পাম্পে সিএনজি দিতে পেরেছেন, এখন আর এখানে সিএনজি দিতে পারছেন না। আশেপাশে 2-1টি পাম্পে বিশেষ পদ্ধতিতে জেনারেটর চালিয়ে অত 2টি মেশিন চালিয়ে কিছু গ্যাস সরবরাহ করা হচ্ছে, সেটিও 1 ঘন্টা বা 2 ঘন্টার পর বন্ধ করে দিতে হচ্ছে, আবার 6-7 ঘন্টার পর আবার চালু করা হচ্ছে। সিএনজি পাম্পের যারা ম্যানেজার আছেন তারা বলছেন যে যেহেতু সঞ্চালন লাইনে পর্যাপ্ত চাপ নেই, কিন্তু সঞ্চালন লাইন শুরুর দিকে যে শহরগুলো রয়েছে যেমন নারায়ণগঞ্জ, কুমিল্লা, এইখানে হয়তো কিছু গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে, কিন্তু ঢাকার দিকে সেই চাপ আস্তে আস্তে আরও অনেক কমে যাচ্ছে এবং এইটির কোনো সুনির্দিষ্ট সমাধানের টাইম ফ্রেম অর্থাৎ 5 দিন পরে ঠিক হবে বা 10 দিন পরে ঠিক হবে এরকম কোনো সংবাদও সরকারের পক্ষ থেকে এই পাম্প মালিকগুলোকে দেওয়া হচ্ছে না। আর যেসব পাম্পগুলোতে কিছুটা সিএনজি আছে সেই সব পাম্পগুলোতে আমরা দেখছি দীর্ঘ লাইন, যাত্রী বিশেষ করে সিএনজি অটোরিকশা চালিত সিএনজি যেগুলো আছে সেই সিএনজি চালিত অটোরিকশা সেগুলো এবং হচ্ছে বা যেগুলো প্রাইভেট কার রয়েছে যেগুলো ভাড়ায় চলে, বিশেষ করে রাইড শেয়ারিংয়ের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর তীব্র ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি। কেউ কেউ আমাদের বলছে তাদের 5 ঘন্টা পর্যন্ত এইখানে দাঁড়াতে হচ্ছে সিএনজি লাইনে। রাজধানীর তেজগাঁও থেকে গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান। 2টি টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ কমে প্রায় 400 মিলিয়ন ঘনফুটে নেমেছে। এদিকে এলএনজিবাহী একটি জাহাজ সাগর উত্তাল থাকায় ফিরে যাওয়ায় 15 আগস্টের আগে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটি আরও জানিয়েছে মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জাহাজটি ফিরে যাওয়ায় সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। স্বাভাবিক সময়ে যেখানে প্রায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয় সেখানে বর্তমানে সরবরাহ নেমে এসেছে প্রায় 100 মিলিয়ন ঘনফুটে। অন্যদিকে এক্সেলারেটর এনার্জি টার্মিনাল থেকেও আংশিকভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে, ফলে 2টি টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ কমে প্রায় 400 মিলিয়ন ঘনফুটে নেমেছে। এতে জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি ও চাপ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বিভিন্ন অঞ্চলের গ্যাস সরবরাহ ব্যবস্থায়। ক্যান্সার, স্নায়ুরোগ, বন্ধ্যাত্ব, লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট সহ জটিল সব রোগের চিকিৎসায় বছরে ভারত, থাইল্যান্ড সহ কয়েকটি দেশে যায় প্রায় 5 লাখেরও বেশি মানুষ। নির্ভরযোগ্য সেবার আশায় এসব রোগী ও স্বজনরা বছরে খরচ করে প্রায় 6,000 কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, আস্থা ফেরাতে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে রোগী সেবার মান বাড়াতে পারলে কমবে বিদেশমুখিতা। বাংলাদেশ থেকে ভারতে যত মানুষ যাতায়াত করেন তার একটি বড় অংশই যান চিকিৎসা সংক্রান্ত কাজে। রোগীদের বেশিরভাগ ক্যান্সার, স্নায়ুরোগ, বন্ধ্যাত্ব, কিডনি আর লিভারের সমস্যায় আক্রান্ত। এসব রোগীর স্বজনদের একটি বদ্ধমূল ধারণা থাকে যে দেশের চিকিৎসা ভালো নয়, খরচও বিদেশের চেয়ে বেশি, আর হাসপাতালের সেবার মান নিয়ে অভিযোগও আছে কারো কারো। ভারতে যাইয়া অনেক দিন ধরে যাইতেছি, বছরে 3বার যাই, 2বার যাই, একটু ডেভেলপ হইতেছে। বিশেষজ্ঞরা বলছেন রোগ নির্ণয় এবং চিকিৎসায় দেশের বড় হাসপাতালগুলোর সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে, তবে তাদের মতে এখনও অনেক ক্ষেত্রেই পিছিয়ে এই সেবা খাত। গ্রাম পর্যায়ে সুবিধা বৃদ্ধি ছাড়া চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে না। ইনফার্টিলিটি বা অন্য যে সমস্ত কারণে যাচ্ছে, এটা এই স্বাস্থ্যসেবা অপ্রতুলতা এবং স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য যে অ্যাক্সেসের যে ব্যারিয়ারগুলো আছে, দ্যাট মিনস এটা পেতে গিয়ে যে নানা রকমের যে ব্যারিয়ার আছে। প্রথমে রোগীটা শুধু ঢাকায় বসবাস করে না, আমাদের ট্রিটমেন্ট তো মূলটাই ঢাকা কেন্দ্রিক, তাহলে ঢাকায় আসা, ঢাকায় থাকা, এই পুরো ইকোসিস্টেমটা আমাদের অনুকূলে না। আমার পেশেন্টের প্রতি দরদ আনতে হবে। একটা রোগী যখন আসবে আমার কাছে, আমি তাকে দরদ দিয়ে তাকে করব। রোগীদের আস্থা ফিরিয়ে আনার জন্য আমাদেরকে সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে। চিকিৎসা খাতে বিনিয়োগকারীরা বলছেন মানুষের আস্থা ফেরাতে সরকারি বেসরকারি উদ্যোগ জরুরি। ক্যান্সারের মতো জটিলতা শুরুতেই ধরা পড়লে কম খরচে দেশেই নিরাময় সম্ভব। সরকারি মিনিমাম 50টা হাসপাতাল পড়ে আছে, সরকারি মিনিমাম 2000 বিল্ডিং পড়ে আছে। ওগুলোকে যদি সরকার আমাদের মতো প্রাইভেট পিপলদেরকে বলতো যে তোমরা
ইনভেস্ট করো, রুগীদের চিকিৎসা 50% প্রাইসে করো, আমরা কিন্তু করে দিতাম। সরকার এবং বেসরকার যখন একসঙ্গে কাজ করবে তখনই আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা একটা বিশ্বাসযোগ্য বা জনবান্ধব আমরা যেটা বলি ওই জায়গাটায় যাবে। সীমান্ত এলাকার মানুষ গুরুতর অসুস্থতায় ভারতে যেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে ধারণা করা হয়। তাই সেসব এলাকায় বিশেষায়িত হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের তাগিদ বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসির পরই হোমিওপ্যাথিতে ডিপ্লোমা করে ক্যান্সার গবেষক বনে গেছেন সারোয়ার আলম। 4 মাসে নিরাময়ের গ্যারান্টি দিয়ে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। অনলাইনে তার চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ধরা দেন বহু অসহায় মানুষ, অথচ তার গবেষক হওয়ার দাবি পুরোটাই ভুয়া, বলছে হোমিও চিকিৎসা শিক্ষা কাউন্সিল। উন্নত দেশেও ক্যান্সার চিকিৎসায় হিমশিম খাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা, অথচ বাংলাদেশে হোমিওপ্যাথির ডিপ্লোমা করা এই চিকিৎসক চ্যালেঞ্জ দিয়েই এই রোগ নিরাময়ে নেমেছেন। আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই, সে কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। মিথ্যা আশ্বাসে বহু মানুষ ভিড় করেন সরোয়ারের চেম্বারে। ডাক্তার দেখানোর আগেই দিতে হয় 35,000 টাকা। চিকিৎসায় ব্যবহার হয় প্রায় 150 ওষুধ। 1 ফোঁটা খাওয়ানোর 10 মিনিট পর হচ্ছে আবার 2 নাম্বার। সরোয়ারের বিজ্ঞাপনে এই আলমগীরকে দেখানো হয়েছে প্রোস্টেট ক্যান্সার জয়ী রোগী হিসেবে। তবে তার মাতোয়াইলের বাসায় গিয়ে জানা যায় উল্টো কথা। আপনার ক্যান্সার কতদিন ধরে? না, ক্যান্সার আমাদের নরমাল হয় না। শুধু আলমগীরই নন, প্রতারণার শিকার কোহিনূর, রেহান মিয়া, বকুল বেগম, শিবকৃষ্ণ মজুমদার সহ বহু ক্যান্সার রোগী। এমনকি মারা যাওয়া ব্যক্তিদেরও বিজ্ঞাপন থেকে বাদ দেওয়া হয় না। আসলে মেয়েটা যেহেতু দুনিয়া থেকে চলে গেছে, এই যে একটা স্কিম এখন তাদের চলছে, এটা থেকে অবশ্যই সজাগ করা আমি মনে করি এটা আমাদের দায়িত্ব। সরোয়ারের প্রতারণার কাজে যুক্ত রয়েছে অন্তত 40 জন ডাক্তার, 60 জন বিজ্ঞাপন প্রতিনিধি এবং শতাধিক দালাল। সব তথ্য প্রমাণ নিয়ে সরোয়ারের মুখোমুখি হয় ইন্ডিপেন্ডেন্ট। যদি আমার এখানে সেটা বলে যে আমি ভালো হয়েছি, আর আমি তো তার মুখের কথাগুলোই নেই, আমি তো আমার মুখের কথাগুলো নেই না। আমি এগুলো আমার সার্টিফিকেটের বিষয়ে আপনাদের সাথে কথা, সার্টিফিকেটের জন্য সার্টিফিকেটের বোর্ড আছে। হোমিও চিকিৎসা শিক্ষা কাউন্সিলের দাবি, সরোয়ারের গবেষক হওয়ার দাবি পুরোটাই ভুয়া, আর তার শাস্তি দাবি করছেন ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক। উইদাউট এনি এভিডেন্স, উইদাউট এনি সায়েন্টিফিক ট্রায়াল, মানে হোমিওপ্যাথি চিকিৎসা করে সুস্থ করে ফেলছে, এটা একেবারেই আমি মনে করি যে একেবারেই গ্রহণযোগ্য না। অতএব এই ধরনের যদি কেউ বলে থাকে, আমি মনে করি যে সেটা প্রতারণা ছাড়া কিছু না। ডাক্তার সরোয়ারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। জনগণের স্বাস্থ্য নিয়ে যেহেতু এই ধরনের হঠকারিতা বা মিথ্যা হোপ দেওয়া, এরকম যদি প্রমাণ হাতে নাতে ধরতে পারি গিয়ে আমি ইনভেস্টিগেট করাবো, তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে এমন প্রতারণায় কি ব্যবস্থা নেয় মন্ত্রণালয়, তাই এখন দেখার বিষয়। সেরাজুল মুস্তাহিদিন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ঢাকা। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন রাত 9:30টায় ইন্ডিপেন্ডেন্ট টিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। রাজধানীতে ঝটিকা মিছিল ও অপতৎপরতার পরিকল্পনার অভিযোগে মহিলা লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের 53 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 15 আগস্ট ঘিরে কার্যক্রম পরিচালনার জন্য নারায়ণগঞ্জ থেকে বসুন্ধরা আবাসিকের একটি বাসায় জড়ো হয়েছিলেন তারা, জানিয়েছে পুলিশ। ভাটারা থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত 9টার দিকে গোপন খবরে ওই বাসায় অভিযান চালায় তারা। অভিযানের সময় বাসাটি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগের 53 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, 15 আগস্ট উপলক্ষে ঝটিকা মিছিল সহ বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করছিল তারা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হবে। নোয়াখালীতে সিআইডি কর্মকর্তা পরিচয়ে এক নারীকে বাসা থেকে তুলে নেওয়ার চেষ্টায় গ্রেফতার 7 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক MR হাসান শাকিল তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেফতারকৃতরা হলেন লক্ষ্মীপুরের শুভ চৌধুরী, রুবেল হোসেন, রাজশাহীর অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্য জাহাঙ্গীর আলম, বগুড়ার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল কাশেম সোহেল, চট্টগ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লান্স কর্পোরেল শাহাদাত হক খান চৌধুরী, ফেনীর মোহাম্মদ নাদির এবং ঢাকার মোহাম্মদ শরীফ মিয়া। পুলিশ জানিয়েছে, বুধবার মধ্যরাতে 999-এ কল পেয়ে বসুন্ধরা কলোনির একটি বাসায় অভিযান চালায় পুলিশ।
সেখানে সিআইডি পরিচয়ে এক নারীকে তুলে নেওয়ার চেষ্টার সময় 7 জনকে আটক করা হয়। এ সময় একটি মাইক্রোবাস, 3টি ওয়াকিটকি ও 4টি ভুয়া জ্যাকেট উদ্ধার করা হয়। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার বোল্ট থেকে কৌশলে গায়েব করা হয়েছে 4,38,00,000 টাকা। এ ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মোহাম্মদ কামরুল হোসেন সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন দীর্ঘ 1 বছর ধরে ব্যাংকের বোল্টে নগদ টাকা রাখার সময় 1000 টাকার বান্ডিলের ভেতর হিসেব মিলিয়ে 100 টাকার নোট ঢুকিয়ে রাখতেন। বিষয়টি ধরা পড়লে 9 আগস্ট রাতে ব্যাংকের সহকর্মীরা তাদের পুলিশের কাছে সোপর্দ করে। পরদিন কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর 2 জনকে গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সরানোর প্রক্রিয়াটা এক একজনের বক্তব্য একরকম, তবে আমরা এটা তদন্ত চলছে, তদন্তাধীন জিনিস, আমরা তদন্ত করে তারপর আমরা আমাদের পুলিশ রিপোর্টে এটা সুন্দরভাবে উপস্থাপন করব। শুক্রবার সকাল থেকে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় অন্য দিনের থেকে বেশি। বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। এ নিয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদ্রিতা রাইন। আদ্রিতা রাইন, আজকে ছুটির দিনে বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? কোন কোন সবজির সরবরাহ রয়েছে এবং সবজির দাম কত? ক্রেতারা কি বলছেন জানাবেন। জি, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কাঁচা বাজার কারওয়ান বাজারে। এটি মূলত পাইকারি বাজার হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে কি অন্য দিনের তুলনায়, গত সপ্তাহের তুলনায় কিছুটা দাম বেশি। আমি একটু আগে বলছিলাম যে বাংলাদেশ ব্যুরো পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে সার্বিক মূল্যস্ফীতির পাশাপাশি খাদ্য মূল্যস্ফীতিও আসলে কমেছে। 7.16 হওয়া সত্ত্বেও আসলে আমিষ, সস্তা আমিষ বলে পরিচিত যেই ইয়াটা আছে, যে খাদ্যপণ্যটা আছে, ডিম, সেই ডিমের দাম কিন্তু একটু বাড়তি। ডিমের দাম এই সপ্তাহে দেখা যাচ্ছে 130 থেকে 140 টাকা পর্যন্ত। ক্রেতারা আসলে বলছেন যে বাজারে ডিমের দাম বাড়তি থাকার আসলে মূল কারণ হলো উৎপাদন আর হচ্ছে সরবরাহের তুলনায় চাহিদা বৃদ্ধি। এছাড়াও দেখা যায় অনেক সময় যে খামারে মুরগির খাদ্য আর পরিচর্যা খরচ বেড়ে গেছে, তো সেই পরিস্থিতিটা সামলাতে আসলে ডিমের দামটা বাড়তি দেখা যাচ্ছে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ তো আছেই, কিছুটা গরম বেশি এই মুহূর্তে, তো দেখা যাচ্ছে এইসব দুর্যোগের কারণে খামারে মুরগি এবং ডিম দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে বা মুরগি মারা যাচ্ছে, তো সামগ্রিকভাবে আসলে উৎপাদন কমে যাচ্ছে। তো এই কারণেই আর কি ডিমের দামটা একটু বাড়তি। তো আর যেটা বলছিলাম যে খাদ্য মূল্যস্ফীতির চিত্রটা ঠিক বাজারে ওইভাবে প্রভাব ফেলছে না, দেখা যাচ্ছে না। ক্রেতারা বলছে দাম কিছুটা বৃদ্ধি, এছাড়া যারা কিনতে আসছেন তারাও আসলে সব ধরনের পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন। তো এই ছিল আসলে মাছ, মাংস এবং ডিমের সর্বশেষ পরিস্থিতি। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদ্রিতা রাইন। এবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে ঢাকার বাইরে থেকে জানাতে বরিশাল ও রাজশাহী থেকে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই বরিশাল থেকে জানাবেন সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালের বাজার পরিস্থিতি নিয়ে একটু জানতে চাই। বিভিন্ন ধরনের শাকসবজি দাম এবং সরবরাহ কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আসলে বাজারে সরবরাহ কিন্তু আমরা দেখছি যে বেশ সরবরাহ রয়েছে। দামও কাঁচামরিচের দাম কিন্তু আসলে 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তবে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু একটু 10 থেকে 15 টাকা পর্যন্ত গত সপ্তাহের চেয়ে বেড়েছে। আমরা কিন্তু আজকে রয়েছি বরিশালের পোর্ট মাছের বাজারে। সেখানে কিন্তু আসলে আজকে যে মাছের বাজার রয়েছে সেখানে আমরা দেখছি যে মাছের বাজারে কিন্তু 20 থেকে 30 টাকা পর্যন্ত প্রতি কেজি মাছে কিন্তু দাম বেড়েছে। এখানে কিন্তু কই মাছ বিক্রি হচ্ছে 220 টাকা কেজি দরে, শিং মাছ বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে, তেলাপিয়া বিক্রি হচ্ছে 250
টাকা কেজি দরে, কাতল মাছ বিক্রি হচ্ছে 470 থেকে 480 টাকা কেজি দরে এবং রুই মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি দরে। অর্থাৎ এই বাজারে কিন্তু আসলে অন্যান্য যে চাষে ঘেরে চাষ করা যে মাছগুলো রয়েছে সেই মাছের কিন্তু এবারে আমরা দাম দেখছি বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু চিংড়ি মাছও বেশ চড়া দামে আমরা দেখছি যে বিক্রি হচ্ছে। যদি আমরা বরিশালে ইলিশের কথা বলি সেক্ষেত্রে কিন্তু আজকের বাজারে 1200 গ্রামের যে ইলিশগুলো রয়েছে 3100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2700 টাকা কেজি দরে। 900 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2400 টাকা কেজি দরে। 500 থেকে 600 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1900 টাকা কেজি দরে এবং 400 গ্রামের যে ইলিশগুলো রয়েছে প্রত্যেক কেজি ইলিশ কিন্তু 1700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি সবজির কথা বলি সেখানেও আমরা দেখেছি যে আসলে কাঁচামরিচ 140 টাকা বিক্রি হলো। অন্যান্য যে সবজিগুলো রয়েছে প্রত্যেকটি সবজি কিন্তু গত সপ্তাহের চেয়ে কিন্তু আসলে 20 থেকে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে এবং এই যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যে বাজার প্রতিনিয়ত যদি বাজার মনিটরিং করা হয় সেক্ষেত্রে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে এবং বিক্রেতারা বলছে সরবরাহ বা বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, পানি উঠেছে, যার কারণে কিন্তু আসলে সবজির দাম কিছু সবজির দাম বেড়েছে এবং কিছু সবজির দাম কিন্তু কমেছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে বাজার দরের সবশেষ পরিস্থিতি। আলামিন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, আজকে ছুটির দিনে রাজশাহীর বাজারে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? বিভিন্ন শাকসবজির সরবরাহ কেমন? ক্রেতা বিক্রেতারা কি বলছে? সব মিলিয়ে জানাবেন। শুক্রবারে স্বাভাবিকভাবেই বাজারগুলোতে ভিড় বেশি থাকে এবং রাজশাহীতে আজকেও এর ব্যতিক্রম নয়। তবে দামগুলো বেশ কিছু সবজি আমরা দেখেছি যে কমে গেছে। রাজশাহীতে কাঁচামরিচ যেটি 10 থেকে 15 দিন আগেও 300-350 টাকা কেজি বিক্রি হয়েছে, আজকের বাজারে সেটি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা। অন্যান্য সবজির দামও ঠিক একইভাবে বলা যেতে পারে যে ছন্দপতন ঘটেছে। করলা যেটি 60 থেকে 80 টাকার মধ্যে পাওয়া যেত, আজকে সেই করলাটি বাজারে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। বেগুনের দামও কমে গেছে, সেটিও বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি। পটল বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। এই সবগুলো পণ্যই কিন্তু আমরা যদি 10 দিনের ব্যবধান দেখি এইগুলো সবগুলোই ছিল 60 টাকার উপরে, 60 থেকে 70 টাকা, কোনোটা 100 টাকা পর্যন্ত চলে গেছিলো। বিশেষ করে বেগুনের কথা বলা হয়ে থাকে, বেগুনটি বিক্রি হয়েছিল 100 টাকা কেজি দরে। এবং পেঁয়াজের কথা, পেঁয়াজ এটি গেল সপ্তাহে আমরা দেখেছিলাম যে 55 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে। এবং রসুনের দামটিও কমে গেছে। শুধু কাঁচা বাজার নয়, আমরা যদি একটু মাছের বাজারের দিকে যাই সেখানে কিন্তু মাছের বাজারের দামটা বেড়ে গেছে। সেখানে প্রত্যেকটি রুই, কাতল বা অন্যান্য যে মাছগুলো রয়েছে, ছোট মাছ, পাবদা মাছ রয়েছে, এই মাছগুলো মানভেদে প্রত্যেকটিতে 1 থেকে 150 টাকা পর্যন্ত বেড়ে গেছে। আর বাড়তির দিকে রয়েছে এখানে মুরগির ডিমের দামটিও বেড়ে গেছে। এখানে আমরা দেখেছিলাম যে গেল সপ্তাহে যেটি 40 টাকা হালি বিক্রি হয়েছে সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 45 টাকা। এবং ব্রয়লার মুরগির দামটিও কিন্তু বাড়তি যাচ্ছে বাজারে। সবজির দামে যতটা স্বস্তি ফিরছে, ঠিক মাছ এবং মাংসের বাজারে ঠিক ততটাই অস্বস্তিতে রয়েছে। তো এই ছিল রাজশাহীর কাঁচা বাজার থেকে সর্বশেষ। বরিশাল ও রাজশাহী থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সারা বছর বিক্রি কম থাকলেও বর্ষায় নৌকার চাহিদা কিছুটা বাড়ে। তবে নদী নালা ও খালবিল ভরাতে এখন নৌকার প্রয়োজনীয়তা অনেক কম। এরকম নানা সংকটে চলছে মাদারীপুরের শিবচরের সুতারবাড়ির নৌকা কারিগরদের জীবিকা। তাই বছর জুড়ে কাজের জন্য বিকল্প কর্মসংস্থান চান সুতারবাড়ির শতাধিক নৌকা কারিগর। বিষয়টি আমলে নিয়েছে উপজেলা প্রশাসন। কড়া তার হাতুড়ির শব্দ এবং কাঠের গন্ধে মুখর মাদারীপুরের শিবচরের সুতারবাড়ি এলাকা। বর্ষা মৌসুম ঘিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নৌকা তৈরির কাজ। কেউ কাঠ ছাড়ছেন, কেউ পেরেক লাগাচ্ছেন। ধীরে ধীরে কয়েক খণ্ড কাঠ রূপান্তরিত হয় নৌকায়। বর্ষা এলে পানিতে চলাচল বাড়ায়, নৌকার প্রয়োজন বাড়ে। কিন্তু নদী, খাল ও বিল ভরাট হয়ে যাওয়ায় নৌকা নির্ভরতা অনেকটা কমে আসছে। ফলে শত বছরের ঐতিহ্য বহনকারী এই হস্তশিল্প এখন নানা সংকটের মুখে। এরই মধ্যে বর্ষা মৌসুমে নতুন আশায় বুক বাঁধেন শিবচরের সুতারবাড়ির কারিগররা। প্রত্যাশা ঘুরে দাঁড়ানোর। একটু পানি আছে, অনেক কামের একটু চাপ বাড়ছে সামান্য, বুঝছেন। আমরা তো সারা বছর এই করে খাই, মনে করেন আমার তার অন্য কোনো কর্ম নাই। আমাকে বছরে প্রায় 9 মাসই বসা থাকি, কারণ দেশের নদী নালা খাল বিল সব ভরাট হয়ে গেছে, শুকিয়ে গেছে। এখন আর এরকম চলে না। তবে এখন একটু চাপ। এখন সরকার থেকে যদি এদের কোনো সাহায্য সহযোগিতা করতো তাহলে মনে হয় অনেকটাই ভালো হতো। নৌকার কাজ করি, কিন্তু এখন বর্ষা নাই, আমাকে জিনিস চলে না, মজুরি কম পাই।
শিবচরে নৌকা তৈরিতে জড়িত কারিগরদের জন্য সরকারি ক্ষুদ্র ঋণ ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর্থিক সহায়তা বা তাদেরকে যদি কোনো ধরনের সাহায্য করা যায়, এই বিষয়গুলো সাধারণত আমাদের যুব উন্নয়ন অফিস আছে এবং আমাদের পল্লী সঞ্চয় ব্যাংক আছে এবং অন্যান্য আরও যে অফিসগুলো আছে যারা তাদেরকে ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে তাদেরকে সহায়তা করতে পারে, এই বিষয়টা আমি ওনাদের সাথে কথা বলি। এ ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ তখন সাথে থাকার জন্য।